বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, সহকারী অধ্যাপক অর্থনীতি, সরকারি প্রযোজন কলেজ, বরিশাল। আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার ক্লাস অর্থনীতি চতুর্থ বর্ষ, বিষয় কোড 24-22-17, কোর্সের নাম ইকোনমিক সিস্টেম অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাটার্ন। ক্লাস নম্বর 4, লেকচারের শিরোনাম ফিউডালিজম বা সামন্ততন্ত্র। আমি প্রথমেই ধন্যবাদ জানাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুন রশিদ স্যারকে, যার প্রচেষ্টার কারণে আমি এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরেছি। আর অভিনন্দন জানাই বাংলাদেশ সরকারের আইসিটি মন্ত্রণালয়কে, কারণ আইসিটি উন্নত না হলে আমরা এই অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পারতাম না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস থেকে তোমরা উপকৃত হবে এই আশাবাদ ব্যক্ত করি, এবং তোমরা যদি উপকৃত হও তাহলেই আমার পরিশ্রম ও প্রচেষ্টা সার্থক হবে। তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সামন্তবাদের সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্য ও উদ্ভবের কারণসমূহ লিখো। হোয়াট ইজ ফিউডালিজম? রাইট ডাউন ইটস ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড কজেস। সামন্তবাদের সংজ্ঞা। সামন্তবাদের ইংরেজি শব্দ ফিউডালিজম, এর উৎপত্তি ল্যাটিন শব্দ ফিউডালিস এবং ফরাসি ফিউডালাইট শব্দ থেকে। ব্যুৎপত্তিগতভাবে ফিউডালিজম শব্দটির অর্থ সামন্ততন্ত্র। রোমান সাম্রাজ্য পতনের পর সামন্ততন্ত্র গড়ে ওঠে। এটি এমন একটি অবস্থা যেখানে স্থানীয় ভূস্বামীদের মধ্যে রাজনৈতিক ক্ষমতা বিকেন্দ্রীভূত ছিল। সামরিক সাহায্যের বিনিময়ে ভূমি বণ্টন প্রথা প্রচলিত ছিল। প্রখ্যাত ঐতিহাসিক জ্ঞানচোপ বলেন, মধ্যযুগে ইউরোপে কতগুলো অদ্ভুত ব্যবস্থার উদ্ভব হয়েছিল যা বিকাশ লাভ করেছিল একখণ্ড ভূমিকে কেন্দ্র করে। অর্থাৎ একজন আরেকজনকে জমি দান করবেন, জমি প্রদানকারী হচ্ছে লর্ড, আর যিনি গ্রহণ করবেন তিনি হচ্ছেন ভেসেল। এই লর্ড ভেসেলের মধ্যে সম্পর্ক সৃষ্টির জন্য যে সমাজ ব্যবস্থার উদ্ভব হয়েছিল তাকে সামন্তবাদ বলে। অর্থাৎ যে সমাজ ব্যবস্থায় উঁচু শ্রেণীর মানুষ গরিব ও দুর্বলদের মানুষদের সাহায্য করবে এবং এর বিনিময়ে গরিবরা ধনীদের সাহায্য করবে। আসলে আমরা যদি একটা জিনিস দেখি, এখানে ঐতিহাসিক জ্ঞানচোপের কথা ধরি, যে এক অদ্ভুত ব্যবস্থার সৃষ্টি হয়েছিল যা বিকাশ লাভ করেছিল একখণ্ড ভূমিকে কেন্দ্র করে। আমরা যদি চিন্তা করি সে আদি যুগের কথা অথবা দাসপ্রথার কথা, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই ভূমিকে কেন্দ্র করেই সমস্ত রাজনৈতিক, অর্থনৈতিক, ব্যবসা বাণিজ্য, ক্ষমতা কেন্দ্রীভূত সবকিছুই হয়েছে ভূমিকে কেন্দ্র করে। এখানে হয়েছে একখণ্ড ভূমি কেন্দ্র করে। যে ধনী ছিল, যার জমি ছিল, তাকে বলা হতো লর্ড, তিনি একজনকে জমি প্রদান করতেন, আর যিনি গ্রহণ করতেন তিনি হচ্ছেন ভেসেল। এবং এখানে মূল কথা হচ্ছে ধনীরা একজনকে জমি দিবেন, সে জমির বিনিময়ে সে কিছু পাবে। অর্থাৎ এখানে বলা যাচ্ছে যে সমাজ ব্যবস্থায় উচ্চ শ্রেণীর মানুষ গরিব দুর্বল মানুষের সাহায্য করবে, বিনিময়ে গরিবরা ধনীদের সাহায্য করবে। মানে কি, ধনীরা গরিবদেরকে জমি দিচ্ছে, গরিবরা সেই জমি চাষ করার বিনিময়ে ধনীদেরকে কিছু সাহায্য সহযোগিতা করবে। এই যে লর্ড আর ভেসেল, এই সম্পর্ক সৃষ্টির জন্য যে সমাজ ব্যবস্থা সৃষ্টি হয়েছিল তাকে সাধারণত সামন্তবাদ বলা হয়। সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য। সাধারণত বিশেষ ধরনের ভূমি ব্যবস্থার উপর নির্ভরশীল সমাজ ও সরকারের বিশেষ রূপকে সামন্ততন্ত্র বলে।
মধ্যযুগের শেষভাগে ইউরোপে এ প্রথার ব্যাপক প্রসার ঘটে। নিম্নে সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলো। জমির মালিকানা। সামন্ততন্ত্রের রাজা লর্ডই ছিলেন ভূমির মালিক। লর্ড কতিপয় শর্তের বিনিময়ে তার অধীনস্থ সামন্তপূর্বদের মধ্যে জমি বন্দোবস্ত করতেন। রাজার কাছ থেকে ডিউক, কাউন্ট, আর্ল, ম্যানগ্রেভ প্রভৃতি সামন্তপূর্ব জমি পেতেন। এদেরকে টেনান্টস ইন চিফ বলা হতো। এরা আবার তাদের জমির সিংহভাগ ব্যারন, ডিসকাউন্ট প্রভৃতির মধ্যে বন্টন করে দিতেন। এভাবে সর্বনিম্ন পর্যায়ে যারা ভূমির মালিক তাদেরকে নাইট বলা হতো। এখন আমরা সাধারণত জানি সব সময় এই জমির মালিক হচ্ছেন রাজা, কিন্তু সামন্ততন্ত্রের জমির মালিক ছিলেন রাজা। তাকে সাধারণত লর্ড বলা হতো। তিনি কতিপয় শর্তের বিনিময়ে তার অধীনস্থ পূর্বদের মধ্যে জমি বন্টন করতেন। তারা আবার রাজার কাছ থেকে জমি নিয়ে ভূস্বামী হতো, যেমন আছে ডিউক, কাউন্ট, আর্ল, ম্যানগ্রেভ। এরা বলা হয় টেনান্টস ইন চিফ, জমিদারি অথবা এই এস্টেটের প্রধান। এরা আবার তাদের জমির সিংহভাগ দিতেন ব্যারন, ডিসকাউন্ট প্রভৃতির মধ্যে বন্টন করে। এবং এভাবে সর্বনিম্ন পর্যায়ে যারা ভূমির মালিক তাদেরকে বলা হতো নাইট। এস্টেট ব্যবস্থা। সামন্ততন্ত্রে 3 ধরনের এস্টেটে বিভক্ত ছিল। প্রথমে এস্টেট বলতে জমিদারি বোঝালেও পরবর্তীতে এই ধরনের স্তরবিন্যাস বোঝাতে এস্টেট শব্দটি ব্যবহৃত হয়। 3 ধরনের এস্টেট হলো যাজক সম্প্রদায়, অভিজাত সম্প্রদায়, তৃতীয় জনসাধারণ। আমরা সাধারণত জানি যে যাজক সম্প্রদায় ছিল সব সময়ের জন্যই উচ্চ মর্যাদা সম্পন্ন একটি সম্প্রদায়। তারপর ছিল অভিজাত সম্প্রদায়, যাজক সম্প্রদায়, তারপর ছিল জনসাধারণ। এই যে এস্টেট ব্যবস্থা, কাদের পর কারা জমি পেতেন, প্রথমে যাদব সম্প্রদায় জমি পেতেন, তারপর অভিজাত সম্প্রদায়, তারপর সর্বশেষে জনসাধারণ। এইভাবেই সামন্ততন্ত্রের বিস্তারটা ঘটেছিল। লর্ড ভেসেল ব্যবস্থা। সামন্ততন্ত্রে রাজা লর্ডই ছিলেন সকল জমির মালিক। এক্ষেত্রে ভূমি বিতরণ কাজে যিনি দায়িত্বে তিনি হলেন লর্ড। যিনি ভূমি পেতেন তিনি হচ্ছেন ভেসেল। ভেসেলকে বাংলায় সামন্ত বলা হতো। সামন্ততন্ত্রের লর্ড ব্যতীত সকল সামন্তপূর্বই কারো না কারো ভেসেল এবং নাইট ছাড়া সকল সামন্তপূর্বই কারো না কারো লর্ড। আমরা পূর্ববর্তী স্লাইডে যেটা দেখেছি, রাজা সমস্ত জমির মালিক এবং তিনি একমাত্র বিতরণের দায়িত্বে থাকবেন এবং তার কাছ থেকে জমি পেতেন তিনি হচ্ছেন ভেসেল। যেমন কাউন্ট যদি লর্ডের কাছে জমি পেতেন তাহলে কাউন্ট হচ্ছেন ভেসেল আর উনি হচ্ছেন লর্ড। আবার কাউন্ট যদি অন্যজনকে জমি দিতেন তাহলে কাউন্ট হতেন লর্ড, সে হতো ভেসেল। ভেসেলকে বলা হয় সাধারণত সামন্ত। সামন্ততন্ত্রের লর্ড ব্যতীত সকল সামন্তপূর্বই কারো না কারো ভেসেল এবং নাইট ছাড়া সকল সামন্তপূর্বই কারো না কারো লর্ড। কারণ হচ্ছে আমরা জানি এই জমির যে সর্বনিম্ন পর্যায়ে থাকতেন তিনি হতেন নাইট। কারণ নাইট কারো কাছে জমি হস্তান্তর করতে পারতেন না বলেই নাইট কারোই পূর্ব হতে পারতেন না। কিন্তু নাইটের উপরে যারাই ছিলেন তারাই জমি বন্দোবস্ত দিতেন, তাকে ভেসেল, সে লর্ড। আবার সেই ভেসেল যদি অন্য কাউকে জমি বন্দোবস্ত দিতেন তা সেই ভেসেল হইতো লর্ড এবং যিনি জমি দিতেন তিনি হতো ভেসেল। এবং সর্বনিম্ন পর্যায়ে যেহেতু নাইট, সুতরাং নাইট কারোই পূর্ব হতে পারতেন না, নাইট ছিল ভেসেল। মেনর প্রথা। সামন্ততন্ত্রে জমিদারের খামারকে মেনর বলে অভিহিত করা হয়। মূলত সামন্ত উৎপাদন ব্যবস্থায় উৎপাদনের একক ছিল মেনর, মানে জমিদার। সাধারণত মেনর বলতে সামন্ত কৃষি ব্যবস্থায় কিছু খাস জমি সমন্বয়ে গড়ে ওঠা স্বনির্ভর আর্থসামাজিক কাঠামোকে বোঝায়। মেনরকে উৎপাদন ব্যবস্থার মৌল একক বলা হতো। আমরা জানি মেনর হচ্ছে এমন একটা প্রথা যেখানে তার নির্দিষ্ট একটি এলাকা থাকতো, সেই এলাকায় সে গাছ লাগিয়ে বাউন্ডারি দিয়ে তার এলাকাটা এমনভাবে সে আর্থসামাজিকভাবে স্বনির্ভর ছিল, সে উৎপাদন করত এবং তার অধীনে যত ভূমিদাস ছিল তারা তো এই নির্দিষ্ট এলাকা কখনোই ত্যাগ করতে পারতো না এবং তারা ছিল স্বনির্ভর। তারা নিজেরাই উৎপাদন করত, নিজেরা ভোগ করত এবং ওই মেনরের কি সাধারণত উৎপাদন ব্যবস্থার মৌল একক। কারণ মেনর হচ্ছে উৎপাদনের মৌল একক এই কারণে যে মেনর নির্দিষ্ট সীমানায় তার বসতি স্থাপন করে, সেটাকে চারদিক দিকে বেষ্টনী দিয়ে গড়ে তার মধ্যে সে চাষাবাস করত। বংশ পরম্পরায় জায়গির সত্যভোগ। শর্তাধীনে জায়গির প্রদানকে কেন্দ্র করে সামন্ত যুগে শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল। ফিউডের বিনিময়ে জায়গিরদারগণ তার পূর্বর ভেসেল বা অনুগত সামন্তে পরিণত হতো। এই সামন্তরা তাদের পূর্বর প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি রক্ষা করে চলা পর্যন্ত বংশানুক্রমে জায়গি সত্য ভোগ করতে পারত।
এখন একটা জিনিস দেখা যায়, সামন্তরা আসলে সবকিছুই শর্তাধীন। শর্তাধীনে যারা জায়গির সত্ত্ব পেত তারা সামন্ত যুগে শাসন ব্যবস্থা সাধারণত জায়গির প্রদানকে কেন্দ্র করে। ফিউডের বিনিময়ে জায়গিরদার কিছু শর্তের বিনিময়ে জায়গিরদার পূর্বর ভেসেল বা অনুগত সামন্তে পরিণত হতো। যে জমি দিত সে লর্ড, আর যে জমি পেত সে হচ্ছে ভেসেল। এই শর্তের বিনিময়ে জায়গিরদারগণ তার পূর্বর ভেসেলে পরিণত হতো। এই সামন্তরা তাদের পূর্ববর্তী আনুগত্যের প্রতিশ্রুতি রক্ষা করে চলা পর্যন্ত বংশানুক্রমে, যে বাবা জমি নিয়েছিল লর্ডের কাছ থেকে, সেখান থেকে বাবা মারা যাওয়ার পর আবার ছেলে কতগুলো শর্তের বিনিময়ে সেই বাবার শর্ত পূরণ করে সেই জায়গির সত্তা, আবার তার সন্তান, সে মারা যাবে তার সন্তান এই বাবা অথবা দাদার শর্ত মেনে আবার সে জায়গি, এভাবে বংশানুপরম্পরায় এক একজন জায়গির সত্ত্ব ভোগ করত, এবং এই জায়গির প্রথা ছিল সামন্তবাদের অন্যতম একটি বৈশিষ্ট্য। লর্ডের কর্তব্য। সামন্ততন্ত্রে ভূমির মালিক বা লর্ড সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করতেন। লর্ডের অধীনে সকল শ্রেণী তার প্রতি আনুগত্য প্রদান করত। এসবের পরেই লর্ডের প্রধান কর্তব্য ছিল বহিঃশত্রুর আক্রমণ থেকে তার ভেসেলকে রক্ষা করা, এবং কোনো ভেসেলের মৃত্যু হলে তার নাবালক সন্তানদের অভিভাবকত্ব গ্রহণ, তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করা। এখন আমরা যদি চিন্তা করি, আমরা জানিও সামন্ততান্ত্রিক ভূমির মালিক হচ্ছেন লর্ড, যিনি তার সর্বোচ্চ ক্ষমতার ব্যবহার করতেন। লর্ডের অধীনে সকল শ্রেণী তার প্রতি আনুগত্য প্রকাশ করত, যেহেতু লর্ড ছিল সর্বোচ্চ পদ। এরপরে লর্ডের প্রধান কর্তব্য ছিল কি, বহিঃশত্রুর আক্রমণ থেকে তার ভেসেলদেরকে রক্ষা করা। এখন সে তাদেরকে জমি দিত, তাদেরকে যদি বহিঃশত্রুর আক্রমণ তাহলে সেই ক্ষতিগ্রস্ত, সুতরাং বহিঃশত্রুর আক্রমণ থেকে তার ভেসেলদের রক্ষা করা, এবং কোনো ভেসেলের মৃত্যু হলে একটা মানবিক দিক ছিল যে কোনো ভেসেলের মৃত্যু হলে তার নাবালক সন্তানদের অভিভাবকত্ব গ্রহণ এবং তাদের রক্ষণাবেক্ষণ। এখন একটা জিনিস চিন্তা করার মতো, লর্ডের যে মহানুভবতা ছিল, যে ভেসেল যদি মারা যায় তার সন্তানদের ভরণ পোষণ করা, রক্ষণাবেক্ষণ করা, তাদের দায়িত্ব নেওয়া, সব কিছুই আসলে লর্ড পালন করতেন। ভেসেলের কর্তব্য। সামন্ততন্ত্রে ক্ষমতা ব্যবহারের দিক দিয়ে প্রায় সর্বনিম্ন স্তরে অবস্থান হলো ভেসেলের। আমরা যেটা বলছি, নাইট যিনি কারো লর্ড হতে পারবেন না, এই জন্য সর্বনিম্ন অবস্থা বলা হয়েছে। এই সমাজ ব্যবস্থায় ভেসেলের প্রধান কর্তব্যসমূহ হলো অস্ত্র ও সজ্জিত অশ্বারোহী সামরিক বাহিনী লর্ডকে সরবরাহ করা, যুদ্ধে লর্ডকে অনুসরণ করা, লর্ড বন্দী হলে মুক্তিপণ দিয়ে তাদেরকে মুক্ত করা, শত্রুর গোপন ষড়যন্ত্র ও পরিকল্পনা উদ্ঘাটন করা ইত্যাদি। এখন যেহেতু লর্ড তার ভেসেলের প্রতি কিছু মহৎ দায়িত্ব পালন করতেন, ভেসেলেরও লর্ডের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য ছিল। প্রধান কর্তব্য ছিল অস্ত্র সজ্জিত অশ্বারোহী সামরিক বাহিনী, যে অস্ত্রে সজ্জিত অশ্বারোহী সামরিক বাহিনী লর্ডকে সরবরাহ করা ছিল ভেসেলের প্রধান দায়িত্ব। যুদ্ধে কারো সাথে যদি লর্ডের যুদ্ধ লেগে যেত, সে লর্ডকে অনুসরণ করা, এবং লর্ড যদি যুদ্ধে পরাজিত হয়ে বন্দী হতো তাকে মুক্ত করা, এবং গোপন শত্রু ষড়যন্ত্র পরিকল্পনা, যদি তার অধীনে কেউ যদি লর্ডের বিরুদ্ধে গোপন কোনো ষড়যন্ত্র করতো, অথবা বাইরে কোনো লোক যদি গোপন ষড়যন্ত্র করতো, সেগুলো যদি ভেসেলরা জানতে পারতো তাহলে লর্ডকে সেগুলো জানিয়ে দিত। এই যে লর্ড ভেসেলের সম্পর্ক থেকেই আসলে সামন্তপ্রভার উদ্ভব হয়েছে। সামাজিক স্তরবিন্যাস। সামন্ত ব্যবস্থা ছিল নিঃসন্দেহে স্তরায়িত সমাজ। লর্ড থেকে নাইট পর্যন্ত ছিল শাসক ও শোষক শ্রেণী। আমরা আগেও দেখেছি স্তর, যাজক সম্প্রদায়, অভিজাত সম্প্রদায়, জনসাধারণ, এবং এই যে সামন্তবাদের যে স্তরবিন্যাস, সবার উপরে থাকতেন কে, লর্ড, এবং সবার নিম্নে যিনি থাকতেন তিনি হচ্ছেন ভেসেল। এই যে এখানে বলা হচ্ছে লর্ড থেকে নাইট পর্যন্ত ছিল শাসক ও শোষক শ্রেণী, কারণ যিনি জমি দান করতেন তিনি ছিলেন লর্ড, আর যিনি জমি গ্রহণ করতেন তিনি ছিলেন ভেসেল। এবং লর্ডের অধীনে ভেসেলরা বিভিন্ন সময় যদিও ভালো কাজ অনেক সময় দেখেছি, আবার বিভিন্ন সময় বিভিন্ন শোষণমূল নির্যাতনের শিকার হতেন। এদের বিপরীত দিকে ছিল একদল বিত্তহীন কৃষিকুল, যারা চিরকালের জন্য সামন্ত পূর্বর জমিতে বাঁধা ছিল, তারা ছিল সামন্ত দাস।
কারণ তাদের কোনো জমি ছিল না, তারা শুধু কাজ করবে, কাজের বিনিময়ে তারা ওখানে থাকবে এবং খাদ্য গ্রহণ করবে। এদেরকে বলা হতো ভূমিদাস। সামন্ত সমাজের স্তরবিন্যাস ছিল নিম্নরূপ: রাজা, টেনান্ট ইন চিফ, আমরা ডিউক পড়েছি, আহ, ইত্যাদি ইত্যাদি, এবার টেনান্ট ইন চিফ, ডিউক, কাউন্টল, ম্যানগ্রেভ, নাইট, এবং সর্বনিম্ন পর্যায়ে নাইট। কারণ আমরা আরও দেখেছি যে সবার উপরে লর্ড বা রাজা, এখানে কিন্তু স্তরবিন্যাসে তাই দেখেছি। তারপর টেনান্ট ইন চিফ, জমিদারের প্রধান, ডিউক, কাউন্টল, ম্যানগ্রেভ, নাইট, এবং সর্বশেষে যে নাইট, নাইট হচ্ছে একমাত্র সামন্ত প্রথার সর্বশেষ স্তর। আমরা এটাও দেখেছি যে নাইট কারো পূর্ব হতে পারবেন না, সে ভেসেল হিসেবেই দায়িত্ব পালন করেন। চার্চের প্রভাব: সামন্ত যুগ যেমন ছিল ভূমিভিত্তিক, তেমনি ছিল আবার ধর্মীয় সমাজ। তখন সমাজে চার্চের প্রভাব ছিল খুব বেশি। ধর্মীয় কর্তৃত্ব ছাড়াও চার্চ ছিল সকলের সেরা ভূস্বামী। চার্চ পূর্বত রাজনৈতিক ক্ষমতার অধিকারী হয়েছিলেন। এই ক্ষমতা অনেক ক্ষেত্রে রাজার ক্ষমতাকেও ছাড়িয়ে গিয়েছিল। চার্চ সামন্ত যুগের সর্বাপেক্ষা বড় শোষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। এখন আমরা যদি দেখি, সামন্ত যুগের প্রধান হচ্ছেন রাজা বা লর্ড। এই রাজা লর্ডের বাইরেও ভূমিভিত্তিক যে ছিল আবার ধর্মীয় সমাজ, যেমন ভূমিভিত্তিক সমাজ ছিল তেমনি ধর্মীয় সমাজ। ওই সময় খ্রিস্ট ধর্মের অত্যন্ত প্রভাব ছিল। তখন সমাজে চার্চের প্রভাব ছিল খুবই বেশি, কারণ অনেক সময় দেখা যেত যে রাজনৈতিকভাবেও চার্চের লোকজন প্রভাব বিস্তার করত। ধর্মীয় কর্তৃত্ব ছাড়াও চার্চ ছিল সকলের সেরা ভূস্বামী। আমরা আগেও দেখেছি স্তরবিন্যাসে প্রথমে হচ্ছে চার্চ, তারাও কিন্তু ভেসেল ছিল, লর্ডের কাছ থেকে জমি বন্দোবস্ত নিত। চার্চ পূর্বত রাজনৈতিক ক্ষমতার অধিকার হয়েছিল, যেটা বলেছিলাম। চার্চ অনেক সময় লর্ডকে রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করত। এই ক্ষমতা অনেক সময় এমন ছিল যে ধর্মীয় বিভিন্ন দোহাই দিয়ে তারা রাজার ক্ষমতাকে ছাড়িয়ে গিয়েছিল, এবং সামন্ত যুগের সর্বাপেক্ষা বড় শোষক এর ভূমিকা অবতীর্ণ হয়েছিল চার্চ। এই চার্চের প্রভাবটাও ছিল সামন্ত প্রথার অন্যতম একটা বিশেষ বৈশিষ্ট্য, যা রাজার প্রভাবকে অনেক সময় ধর্মীয় প্রভাব দিয়ে ছাড়িয়ে গিয়েছিল। ভেসেলের স্বাধীনতা: হোমেজ অনুষ্ঠানের মাধ্যমে জমি পাওয়ার সাথে সাথে ভেসেল পূর্ব নিকট থেকে কতগুলো স্বাধীনতা লাভ করে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে লর্ড ভেসেলকে জমি দিত। যে জমি দিত সে ছিল লর্ড, আর যে জমি দিত সে ছিল ভেসেল। এবং এই জমি দেওয়ার সাথে সাথে তারা কিছু স্বাধীনতাও লাভ করেছিল। নিজের ভূখণ্ডে ইচ্ছে মতো সৈন্য মোতায়েন করা, যে ভেসেল যে জমি নিত তার জমির সীমানার মধ্যে সৈন্য মোতায়েন করা, প্রজাদের উপর কর আরোপ করা, সে জমি নিয়ে যদি আবার ভূমিদাস দিয়ে চাষ করা হতো তাদের উপর কর আরোপ করা, জরিমানা আদায়, নিজস্ব আদালত স্থাপন করে প্রজাদের বিচার করা প্রভৃতি স্বাধীনতাগুলো ভেসেল লাভ করেছিল। এখন দেখো, সবাই কিন্তু লর্ডের যে প্রভাব ছিল, আবার ভেসেলেরও কিছু প্রভাব ছিল, চার্চেরও কিছু প্রভাব ছিল, এবং ভেসেল নিজের ভূখণ্ডে যে জমি সে নিয়েছিল সে জমিতে সৈন্য মোতায়েন করা, এবং তার জমি যদি কোনো ভূমিদাসদের দিত সে ভূমিদাসদের উপর কর আরোপ করা, কথা না শুনলে জরিমানা আদায় করা, এমনকি যদি বেশি বাড়াবাড়ি করত নিজস্ব আদালত স্থাপন করে প্রজাদের বিচার করা। এই স্বাধীনতাগত ভেসেল লাভ করে। ভূমিদাসদের স্থানান্তর গমন: ভূমিদাস সামন্তপূর্বের অনুমতি ব্যতীত তার বাসস্থান ত্যাগ বা মেনর ছেড়ে অন্য কোথাও যেতে পারত না। কোনো সামন্তপূর্ব অন্য কোনো সামন্তের সকল ভূমি হস্তান্তর করলে তার তখন ভূমির সাথে ভূমিদাসও হস্তান্তর হয়ে যেত। এখানে আমরা দেখছি ভূমিদাস যারা শুধু জমি চাষ করবে আর ওখান থেকে তাদের ভোগ্য পণ্য তারা ভোগ করতে পারবে, এবং তারা একজন মেনরের মানে জমিদারের স্টেটের মধ্যে থাকবে, তার কথা মতো চলবে, তার কথার বাইরে কিছুই করতে পারবে না। এবং কোনো সামন্তগুরু, কোনো জমিদার অথবা কোনো ভেসেল অথবা সামন্তগুরু যদি তার সকল ভূমি হস্তান্তর করে, সে লর্ড হয়ে অন্যকে হস্তান্তর করে, তখন ভূমির সাথে ভূমিদাস, তার অধীনে যত ভূমিদাস ছিল তারাও হস্তান্তরিত হয়ে অন্য সামন্তগুরুর অধীনে চলে যেত।
এতটা আমরা সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য দেখলাম। সামন্ততন্ত্র বৈশিষ্ট্যের বাইরেও আমরা যদি এখন চিন্তা করি সামন্ততন্ত্র উদ্ভবের কারণ কি, কেন এটি উদ্ভব হলো, অথবা এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা, সেগুলো আমরা আলোচনা করব। এটি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সময় ব্যবধানে আত্মপ্রকাশ করে। নিম্নে সামন্ততন্ত্রের উদ্ভবের কারণগুলো উল্লেখ করা হলো। রাজনৈতিক কারণ: দশম শতকের শুরুতেই পশ্চিম ইউরোপের রাজ্যগুলোতে ভাঙন ধরে খণ্ড বিখণ্ড হয়ে যায়। ফলে কৃষিযোগ্য ভূমি, বন জঙ্গল, পতিত ভূমি, নদী নালা এসব কিছু ভূস্বামীদের মালিকানায় নিয়ন্ত্রণে চলে গেলে তারা সামন্তপূর্বতে পরিণত হয়। সামন্তপূর্বদের অধীনস্থ কৃষকদের কোনো ভূমিস্বত্ব থাকতো না। পক্ষান্তরে তাদের উৎপাদিত ফসলের এক বড় অংশ সামন্তপূর্বদের দিয়ে দিতে হতো। আসলে ঐক্যবদ্ধ রাজনৈতিক ভাঙনের মধ্য দিয়ে সামন্তপূর্বার উদ্ভব হয়। যা বলছিলাম, দশম শতকের শুরুতেই পশ্চিম ইউরোপে বিভিন্ন সমস্যার কারণে রাজ্যগুলো ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এর ফলে কি হয়, কৃষিযোগ্য ভূমি আলাদা হয়ে যায়, বন জঙ্গল, পতিত ভূমি বিভিন্ন ভাবে যারা স্থানীয় ভূস্বামী ছিল তাদের মালিকানায় তারা নিয়ন্ত্রণ, যেহেতু রাজ্য ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, সুতরাং তারা শক্তিশালী ক্ষমতাধর ভূস্বামী ছিল, তারা ওই জমি জমাগুলো নিয়ে নেয় এবং এসব জমি নিয়ে তারা সামন্তপূর্বতে পরিণত হয়। এবং সামন্তপূর্বের অধীনস্থ যেসব কৃষক থাকতো তাদের কোনো, আমরা আগেই বলছি ভূমিদাস, এখানে সেই কৃষক বলা হচ্ছে, আসলে কৃষক আর অধীনস্থ কৃষক আর ভূমিদাস একই অবস্থা। এবং কৃষকদের কোনো ভূমিস্বত্ব থাকতো না, তাদের নিজস্ব কোনো ভূমি ছিল না। তারা সামন্তপূর্বদের ভূমিতে কাজ করত, কাজ করে সেখান থেকে শুধু তাদের ভোগ করার জন্য যে পরিমাণ খাদ্যের পরিমাণ ছিল সেগুলো পেত, এবং এর একটা বড় অংশ কি করতো, সামন্তপূর্বদের দিয়ে দিত। আসলে ঐক্যবদ্ধ রাজনৈতিক ভাঙনের মধ্য দিয়ে যে রাজনৈতিক একটা ঐক্যবদ্ধতা ছিল সেটা ভাঙার ফলে এই সামন্তপ্রভা উদ্ভব হয়েছে। এবং এই সামন্তপ্রভার উদ্ভবের পিছনে শুধু যে অর্থনৈতিক অথবা রাজনৈতিক কারণ না, আরো অন্যান্য কারণও আছে। অর্থনৈতিক কারণ: তৎকালীন ইউরোপে যে আর্থিক সংকট সৃষ্টি হয়েছিল তাতে দাস প্রথা অচল ও অলাভজনক হয়ে পড়ে। আমরা যদি চিন্তা করি দাস প্রথার কথা, দাস হচ্ছে কি, যার নিজের কোনো অধিকার নেই, যাকে তার মনিব কিনে নিয়েছে অথবা যুদ্ধে পরাজিত হওয়ার পর তাকে দাসে পরিণত করেছে। এই দাসপ্রথা অলাভজনক হয়ে পড়ে তখন জনগণের ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়ায় উৎপাদিত পণ্যের বাজার সংকুচিত হয়ে পড়লে খামারে নিয়োজিত বিপুল সংখ্যক দাসদের প্রতিপালন করা ভূস্বামীদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। এখন দাসপ্রথা যখন অলাভজনক হয়ে পড়ে, জনগণের ক্রয় ক্ষমতা, যখন আর্থিক সংকট সৃষ্টি হওয়ার ফলে জনগণের ক্রয় ক্ষমতা হ্রাস পায়, এই ক্রয় ক্ষমতা হ্রাস পালে যে জমিদারদের অধীনে যে দাস ছিল, এই বিপুল সংখ্যক দাসকে খাওয়ানো পরানো জমিদারদের অথবা ভূস্বামীদের পক্ষে কঠিন একটি কাজ হয়ে পড়ে। সাধারণত দাসশ্রমে কৃষিকাজ না ছিলে উৎপন্ন ফসলের ভাগ বসানোর ফলে কৃষকদের খামারগুলো ভেঙে ভেঙে ছোট ছোট ইউনিটের রূপ নেয়। দাসশ্রমে যদি কৃষিকাজ না, অন্য কোনো শ্রমে কৃষিকাজ চালানো হয়, যখন দাসপ্রথা শেষ হলো তখন দাসরা যখন মুক্তি ক্রয় করে নিল, তাদের ফলে কি কৃষিকাজ শুরু করলো বিভিন্ন মুক্ত শ্রমিক ভাড়া করে। এখন এই মুক্ত শ্রমিক ভাড়া করার জন্য ছোট ছোট খামারে কাজ করা হলো, খামারগুলো ভেঙে ভেঙে ছোট ছোট রূপ নিল। ভূস্বামীরা তাদের নিজেদের জমিতে চলে আসে, নিকটবর্তী স্থানে তাদের জমিদের দেখাশোনার জন্য দুর্গ বা সুরক্ষিত স্থান নিবে। ভূস্বামীরা তাদের অনন্য খামার ত্যাগ করে নিজেদের জমিতে চলে আসে, তারা যে জমিগুলো দখল করে সেগুলো বাদ দিয়ে নিজেদের জমিতে চলে আসে এবং সেখানে দেখানো সুরক্ষিত দুর্গ বা স্থান নির্মাণ করে। ফলশ্রুতিতে সামন্তপ্রথার উদ্ভব ঘটে। তারা চিন্তা করলো নিজেদের জমিতেই আমরা কৃষক দিয়ে চাষ করে একটা বড় অংশ যেহেতু পাবো, সুতরাং আমার এত পরিমাণ দাস পালার কোনো মানে হয় না। তাই দাসপ্রথা যখন পতন হলো তখন সামন্তপ্রথার উদ্ভব ঘটল। বিশেষ করে অর্থনৈতিক সংকটের কারণে কিন্তু দাসপ্রথা বিলোপ সাধন হয়েছে এবং এর সাথে সাথে সামন্তপ্রথার উদ্ভব ঘটেছে। নিরাপত্তার অভাব: পশ্চিম ইউরোপে রোমান সাম্রাজ্যের পতনের মধ্যে দিয়ে সমাজে অরাজকতা, অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এ পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র ও স্বাধীন কৃষক এবং ভূমিহীনরা নিকটবর্তী কোনো বড় ভূস্বামীর কাছে শক্তির আশ্রয় চায়। এই অবস্থা সামন্তবাদের উদ্ভবের পিছনে বিশেষ কারণ হিসেবে কাজ করে। এখন রোমান সাম্রাজ্য যখন পতন ঘটল তখন অনিশ্চয়তা দেখা দিল সমগ্র ইউরোপ জুড়ে এবং অরাজকতা, যে যেভাবে পারে একজনের সম্পত্তি অন্যজন দখল করে নিয়েছে, বিভিন্ন মারামারি কাটাকাটি, যুদ্ধ,
এই পরিস্থিতিতে উদ্ধার পাওয়ার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র যে কৃষক ছিল, স্বাধীন কৃষক ছিল, তারা ভূমিহীন কৃষক ছিল, তারা নিকটবর্তী কোনো বড় ভূস্বামী অথবা জমিদার অথবা সামন্তপ্রভুর কাছে আশ্রয় প্রার্থনা করলো যে আমরা, আমাদেরকে আশ্রয় দেন, যেহেতু বিভিন্ন সমস্যা হচ্ছে, আমরা আপনার অধীনে থেকে আমরা আমাদের কাজ করতে চাই এবং কোনো বিপদ আপদ আসলে আমরা সবাই একত্রে মিলেই সেগুলোকে মোকাবেলা করতে চাই। এই যে স্বাধীন কৃষক এবং ভূমিহীন কৃষক, এরা ভূস্বামীর কাছে আশ্রয় নিছে এবং এই ভূস্বামীর কাছে আশ্রয় নেওয়ার কারণ হিসাবেই আসলে সামন্তবাদ ব্যবস্থা সামন্তবাদের উদ্ভব ঘটেছে। গবেষকদের মতামত, প্রখ্যাত ফরাসি ঐতিহাসিক বোলানিয়েন মনে করেন সামন্ততন্ত্র হচ্ছে প্রশাসনকে বিকেন্দ্রীভূত করা, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে নিরাপত্তার স্বীকৃতি দেওয়া এবং স্বাধীনতা ও সম্পত্তি সুরক্ষা করা, এসব কারণ থেকেই সামন্তবাদের উদ্ভব হয়েছে। আবার মন্টেস্কিউর মতে ইউরোপের বর্বরদের অভিযানের ফলে সেখানে সামন্তবাদের জন্ম হয়েছিল। এখন বিভিন্ন গবেষক বিভিন্ন কথা বলেছেন, এখানে আমরা দুজন গবেষকের উদ্ধৃতি দিয়েছি। এবং একজন ফরাসি ঐতিহাসিক বলেছেন সামন্ততন্ত্র প্রশাসনের বিকেন্দ্রীভূত। আমরা জানি যে লর্ড জমি দান করবেন ভেসেলকে, আবার ভেসেল যদি লর্ড হয় সে তার জমি আবার অন্য ভেসেলকে দান করবেন, এভাবে যেতে যেতে এবং সর্বনিম্ন পর্যায়ে যে ভেসেল তিনি হচ্ছেন নাইট। এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে নিরাপত্তা স্বীকৃতি দেওয়া এবং স্বাধীনতা সম্পত্তি সুরক্ষা। আমরা আহ, আহ, পূর্বের স্লাইডে দেখেছি যে ক্ষুদ্র স্বাধীন কৃষক যারা ছিল, ভূমিহীন কৃষক যারা ছিল, তারা তাদের নিরাপত্তার জন্য, স্বাধীনতার জন্য, সুরক্ষার জন্য একজন ভূস্বামীর অধীনে জড়ো হয়েছিল এবং এসব কারণ থেকে সামন্তবাদের উদ্ভব হয়েছে। আবার মন্টেস্কিউর মধ্যে একজন বিখ্যাত ঐতিহাসিক বলেছেন ইউরোপে বর্বরদের অভিযান হলে সেখানে সামন্তবাদের জন্ম হয়েছিল, কারণ সেখানে রাজনৈতিক অস্থিরতার সাথে সাথে অর্থনৈতিক সংকটও দেখা দিয়েছিল। এই অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক বর্বরতা বিভিন্ন কারণ আলোচনা করে দেখা যায় যে আসলে সামন্তবাদের উদ্ভবের পিছনে অনেক কারণ ছিল, বিশেষ করে রাজনৈতিক অর্থনৈতিক কারণ ছিল মূল। এই রাজনৈতিক অর্থনৈতিক কারণেই সামন্তবাদের জন্ম হয়েছিল। সামন্ততন্ত্রের গঠন, সামন্ততন্ত্র অনুযায়ী রাজাই রাজ্যের মালিক হলেও কয়েকটি স্তরে একটি বিশেষ বন্টন প্রক্রিয়ার মাধ্যমে তার ভূমির সিংহভাগ অধীনস্থ ভূস্বামীদের মধ্যে কতিপয় শর্ত সাপেক্ষে বিতরণ করে দিতেন। প্রথমে রাজা তার অধীনস্থ ডিউক, কাউন্ট, আর্ল, ম্যানগ্রেভ উপযুক্ত ভূমি স্বত্বাধিকারী বড় বড় সামন্তবাদের জমি তুলে দিতেন। এরা আবার তাদের অধীনস্থ ব্যারন, কাউন্ট প্রভৃতি উপদিওয়ালা ভূস্বামীদের মাঝে অধিকাংশ ভূসম্পত্তি বিতরণ করে দিতেন। এভাবে রাজ্য বিভিন্ন জায়গিদারদের মধ্যে ধাপে ধাপে খণ্ড বিখণ্ড হয়ে ভূমি বিতরণ কার্যক্রম সম্পন্ন হতো এবং সর্বনিম্ন পর্যায়ে যাকে জমি দান করা হতো তিনি হলেন নাইট। এ ব্যবস্থায় সর্বশেষ পর্যায়ে জমি প্রদানকারী বড় ভূস্বামীকে লর্ড বলা হতো, তুলনামূলক ছোট জমিদারকে বলা হতো বেসেল, আর বেসেলই হচ্ছে সামন্ত। আমরা যদি দেখি সামন্ততন্ত্রের গঠন, আমরা জানি একটি দেশের সমস্ত ভূমির মালিক রাজা এবং রাজার অধীনস্থ প্রথমে উচ্চবিত্ত কৃষক অথবা উচ্চবিত্ত লোকজনকেই রাজা কি করতো, জমি বন্দোবস্ত দিতেন কতগুলো শর্তের বিনিময়ে। তারা কারা কারা ছিলেন, আমরা সেই যাজক সম্প্রদায় বলতে পারি, ডিউক, কাউন্ট, আর্ল, ম্যানগ্রেভ ইত্যাদি। এরা আবার তাদের চেয়ে একটু নিম্নবিত্ত, তারা উচ্চবিত্ত কিন্তু রাজার পরের অবস্থান এক গ্রুপে, তারপরের যে অবস্থান ছিল তাদের যেমন ব্যারন, কাউন্ট প্রভৃতি উপদেওয়ালা ভূস্বামীদের কাছে অধিকাংশ ভূস্বামী, তারা কিছু সম্পত্তি রেখে আর বাকি সম্পত্তি তারা এদের কাছে আবার ভাগ করে দিতেন। এই বিতরণ করে তারা কি হতেন, দ্বিতীয় পর্যায়ের লোকজন হতেন আবার লর্ড, তৃতীয় পর্যায়ের লোকজন হতো ভেসেল। তৃতীয় পর্যায়ের লোকজন আবার বিভিন্ন জায়গিরদারদের নিকট জমি বন্দোবস্ত দিতেন, তার তৃতীয় পর্যায়ের লোকজন হতেন লর্ড আর জায়গিরদার হতেন ভেসেল। এবং এই ভূমি এবং সর্বনিম্ন পর্যায়ে যে জায়গিরদার আবার যদি কোনো ক্ষুদ্র কৃষককে জমি বন্দোবস্ত দিতেন তাহলে জায়গিরদার হচ্ছেন লর্ড আর ক্ষুদ্র কৃষক হচ্ছে ভেসেল, যাকে সাধারণ নাইট বলে। এ ব্যবস্থায় সর্বশেষ পর্যায়ে জমি প্রদানকারী বড় ভূস্বামীকে বলা হতো লর্ড এবং তুলনামূলক ছোট জমিদারকে বলা হতো ভেসেল, আর ভেসেলই হলো সামন্ত।
সামন্ততন্ত্রের গুণাবলী। সামন্ততন্ত্রবাদের অনেক গুণাবলী রয়েছে, নিম্নে সেগুলো আলোচনা করা হলো। অর্থনৈতিক সমস্যা মোকাবেলা। রোমান সাম্রাজ্যের পতনের পর মধ্যযুগে ইউরোপে যে অরাজকতা সৃষ্টি হয়েছিল তার ফলে অর্থনৈতিক ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। এই পরিস্থিতিতে সামন্তবাদ অর্থনীতিতে স্থিতিশীলতা আনয়ন করে। আমরা যে সামন্তবাদের বৈশিষ্ট্য দেখলাম, উদ্ভবের কারণ দেখলাম, এখানে অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যা দুটোই দেখেছি, এবং রোমান সাম্রাজ্যের পতন হয়েছে রাজনৈতিক সমস্যা, এর ফলে যে অর্থনৈতিক অরাজকতা সৃষ্টি হয়েছিল সারা ইউরোপ জুড়ে, তার ফলে অর্থনৈতিক ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। এই বিপর্যস্ত অর্থনীতিতে সামন্তবাদ একটি স্থিতিশীলতা আনয়ন করে, কারণ কিছু কিছু ক্ষুদ্র ও স্বাধীন কৃষক গিয়ে অভিজাত কৃষকদের অধীনে অথবা অভিজাত সম্প্রদায়ের অধীনে তারা কাজ করতে এবং সমস্যা মোকাবেলা করে একত্র হয়েছিল, এবং তাদের যে অর্থনৈতিক সমস্যা ছিল সেই সমস্যা মোকাবেলার জন্য অভিজাত শ্রেণী এগিয়ে এসেছিল। এর ফলে অর্থনীতিতে স্থিতিশীলতা আসে। শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা। ইউরোপীয় সামন্তবাদে কেন্দ্রীয় প্রশাসনের উদ্ভব ঘটেনি। সামন্তরা নিজ অঞ্চলে সার্বভৌমতার অধিকারী ছিল। নিজ নিজ অঞ্চল শাসন করতে গিয়ে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হয়ে ওঠে। এখন ইউরোপে সামন্তবাদে কেন্দ্রীয়ভাবে কোনো প্রশাসন ছিল না, কারণ লর্ড তার জমি বন্দোবস্ত দিয়ে দিত, তার কোনো দায়িত্ব থাকতো না, এবং সামন্তরা নিজ অঞ্চলে সার্বভৌম ক্ষমতার অধিকারী ছিল। আমরা আগেই দেখি তারা সৈন্য মোতায়েন, জরিমানা আদায়, নিজস্ব আদালত স্থাপনা ইত্যাদি ইত্যাদি করছিল। এর ফলে নিজ নিজ অঞ্চল শাসন করতে গিয়ে স্থানীয় সরকার ব্যবস্থা, স্থানীয় যে সরকার ব্যবস্থা থাকে, বাংলাদেশ স্থানীয় সরকার ব্যবস্থা আমরা যদি চিন্তা করি, সেই গ্রামের ইউনিয়ন পরিষদের সদস্য, তারপরে চেয়ারম্যান, তারপর উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, তারপর হচ্ছে পৌরসভার মেয়র, এই যে বিভিন্ন স্থানীয় সরকার, এই সামন্ত পূর্বরা যখন নিজ নিজ অঞ্চলে বিভিন্ন ক্ষমতা অধিকারী ছিল, তারা বিভিন্নভাবে সৈন্যবাহিনী মোতায়েন করা, নিজস্ব আদালত স্থাপন করা, কাউকে জরিমানা করা, এইভাবে করতে করতে স্থানীয় শাসন ব্যবস্থাকে শক্তিশালী হয়েছে এবং বিভিন্ন স্তর বিন্যাস করছে। এভাবে শক্তিশালী স্থানীয় শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল, বিশেষ করে ইউরোপে। খ্রিস্ট ধর্মের বিকাশ। সামন্তবাদে চার্চের ক্ষমতা অপ্রতিরোধ্য হয়ে ওঠে। খ্রিস্টান চার্চের মাধ্যমে খ্রিস্ট ধর্ম ব্যাপকভাবে বিস্তার লাভ করে। আরও একটা জিনিস, এখানে যে সময় চার্চের ব্যাপক ক্ষমতা ছিল আমরা দেখেছি, এবং এই চার্চের ক্ষমতা এতই অপ্রতিরোধ্য হয়ে ওঠে যে তারা বিভিন্ন মানুষকে স্বেচ্ছায় হোক, জোরপূর্বক হোক, খ্রিস্ট ধর্ম গ্রহণে বাধ্য করে। এই খ্রিস্ট ধর্ম গ্রহণে বাধ্য করার পরে সারা ইউরোপ জুড়ে খ্রিস্ট ধর্ম ব্যাপকভাবে বিস্তার লাভ করে। এটা আসলে একদিক দিয়ে হয়েছে যে মানুষ ধর্মের প্রতি আকর্ষিত হয়েছে, অথবা তাদেরকে জোর করে নেওয়া হয়েছে। যেভাবেই হোক, এই সামন্তবাদের ফলে খ্রিস্ট ধর্মের একটি বিশাল বিকাশ ঘটেছে সমগ্র ইউরোপ জুড়ে। মধ্যযুগে সভ্যতা রক্ষা। মধ্যযুগে ইউরোপে সামন্তবাদ ছিল সভ্যতার রক্ষক। সামন্তবাদকে এভাবেই চিহ্নিত করা হয়েছিল: সমাজের ধনিক সম্প্রদায় ধ্বংস, মৃত্যুর হাত থেকে রাজা প্রথার সাহায্যে রক্ষা করতে পারতেন। যে ইউরোপে যে বলা হয় মধ্যযুগের রক্ষক ছিল, কারণ মধ্যযুগ ছিল একটি অজারকতা যুগ, অন্ধকার যুগ আমরা বলে থাকি, এবং সামন্তবাদ ছিল সেই যুগে রক্ষা করার একমাত্র রক্ষা কবচ। কারণ হচ্ছে সামন্তবাদ ইউরোপের অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় নিয়ে এসেছিল, বিভিন্ন রাজনৈতিক কলাকৌশল প্রয়োগ করেছিল, স্থানীয় সরকার ব্যবস্থা তারা চালু করেছিল, এবং ধনিক সম্প্রদায়ের ধ্বংস, মৃত্যুর হাত থেকে রাজা প্রথার সাহায্যে রক্ষা করতে পারতেন। যে ধনিক সম্প্রদায় যদি ধ্বংস হয়ে যায়, ধনিক সম্প্রদায় কীভাবে রক্ষা করা যায়, রাজা তাদেরকেই প্রথমে উচ্চ পর্যায়ের অভিজাত কৃষকদেরকেই অথবা ধনিক সম্প্রদায়কেই তার জমি বন্দোবস্ত দেওয়া হতো। তার মানে কি, সেই সম্প্রদায় ধ্বংসের হাত থেকে রক্ষা পেত, এবং মৃত্যুর হাত থেকে রক্ষার জন্য তারা প্রথা করেছিলেন। কারণ অনেক লোকজন উচ্চবিত্ত ছিল, তারা অজারক পরিস্থিতি, অর্থনৈতিক সংকটের কারণে তাদের অবস্থা খারাপ হচ্ছিল। রাজা নিজ উদ্যোগে যে তাদেরকে জমি বন্দোবস্ত দিলেন, এই জমি বন্দোবস্ত দেওয়ার ফলেই তারা কিন্তু তাদের সম্মান নিয়ে বেঁচে থাকতে পেরেছিল। এটা হচ্ছে সামন্তবাদের অন্যতম একটি গুণাবলী। নব প্রশাসন ব্যবস্থার প্রবর্তন। রোমান সাম্রাজ্যের পতন, বর্বর জার্মানদের আক্রমণের মধ্য দিয়ে রাজনীতি প্রশাসন যন্ত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এরূপ পরিস্থিতিতে সামন্তবাদের উত্থান নতুন প্রশাসনিক ব্যবস্থার উন্মেষ ঘটায়, যা ইউরোপকে স্থিতিশীলতা দান করেছিল। এক হচ্ছে পশ্চিম ইউরোপে যখন রোমান সাম্রাজ্যের পতন ঘটলো, এবং তার মধ্যেই কী হলো, জার্মানরা আবার বিভিন্নভাবে আক্রমণ শুরু করে দিল। এই আক্রমণ
জার্মানদের এক হচ্ছে একটা সাম্রাজ্যের পতনের পরে বিভিন্ন সাম্রাজ্যে যেহেতু বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, আবার যদি অন্য কেউ সেই দেশে আক্রমণ করে তারা কিন্তু রাজনীতি প্রশাসনতন্ত্রের বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আমরা যদি বিভিন্ন সময় লক্ষ্য করি বিভিন্ন দেশে যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়, তার মধ্যে কিন্তু রাজনৈতিক প্রশাসনেও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এরূপ পরিস্থিতিতে সামন্তবাদের উত্থান নতুন প্রশাসন ব্যবস্থার উন্মেষ ঘটায়। এই পরিস্থিতি যখন সামন্তবাদের উদ্ভব ঘটলো তখন কিন্তু একটা নতুন প্রশাসন ব্যবস্থা উন্মেষ ঘটে, কারণ তারা ছিল স্বাধীন এবং সার্বভৌমত্ব অধিকারী। তারা নিজস্ব প্রশাসন ব্যবস্থার একটা উন্মেষ ঘটায়, সেখানে তাদের নিজস্ব বাহিনী ছিল, বিচার ব্যবস্থা ছিল, আদালত স্থাপন ছিল এবং বিভিন্নভাবেই তারা যা ইউরোপকে স্থিতিশীলতা দান করেছিল। সামাজিক ক্ষেত্রে প্রভাব, সামাজিক ক্ষেত্রে সামন্তবাদের প্রভাব ছিল গুরুত্বপূর্ণ। সামন্ত পূর্বরা সামাজিক দায়বদ্ধতার সূত্রপাত ঘটায়, সমাজের দায়িত্ব কর্তব্যবোধের চেতনা উজ্জীবিত হয়, মানুষের মধ্যে কর্মস্পৃহা বৃদ্ধি পায়। আমরা একটা জিনিস যদি সামাজিক ক্ষেত্রে যদি বিশৃঙ্খল পরিস্থিতি থাকে তাহলে কিন্তু দেশ সামনে এগোনো খুব কঠিন, এবং সামন্তবাদের ক্ষেত্রে এই সামাজিক প্রভাবটা ছিল। কারণ সামাজিক আমরা প্রথমেই দেখেছি যে সামন্তপ্রভুদের রক্ষা করার জন্য লর্ড অনেক সময় বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতেন। যদি সামন্তপ্রভুরা মারা যেত তাদের সন্তানদের রক্ষণাবেক্ষণ ও অভিভাবকত্ব গ্রহণ, এই যে ব্যাপারটা, এই যে সামাজিক দায়বদ্ধতা লর্ড গ্রহণ করেছিল সামন্তপ্রভুর পরিবারকে রক্ষা করার জন্য। আবার সামন্তপ্রভুরাও লর্ডকে সাহায্য করার জন্য জীবনও দিয়ে দিত। লর্ড কোনো বিপদে পড়লে, যুদ্ধে গেলে, লর্ডের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে সেই গোপন ষড়যন্ত্র উদ্ঘাটিত করা, এই ইত্যাদি কারণে যে একটা চেইন অফ কমান্ড, যে সামন্তপ্রভুরা লর্ডকে সহযোগিতা করবে, লর্ড অথবা সামন্তপ্রভুরা কোনো বিপদে পড়লে লর্ড তাদেরকে সহযোগিতা করবে, এভাবে সমাজের দায়িত্ব কর্তব্যবোধের চেতনা উজ্জীবিত হয়। এবং মানুষের মধ্যে যখন দেখবে সমাজে একজনের সাথে একজনের সম্পর্ক ভালো হয়, একজন একজনকে সাহায্য করার মন মানসিকতা থাকে, তাহলে কিন্তু দেখা যায় মানুষের কর্মস্পৃহা বৃদ্ধি পায় এবং সমাজ দ্রুত সামনের দিকে এগিয়ে যায়। এতক্ষণ ধৈর্য ধরে আমার ক্লাসটি শোনার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আরও ধন্যবাদ জানাচ্ছি এর সাথে জড়িত জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের যেসব কর্মকর্তা কর্মচারী জড়িত আছে তাদেরকে। এবং আমার ক্লাসটি থেকে যদি তোমরা উপকৃত হও তাহলেই আমার পরিশ্রম সার্থক হবে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর হারুন রশিদ স্যারকে। তার সাথে সাথে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে আইসিটি ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য, যার কারণে তোমরা ঘরে বসেই আজকে ক্লাস করতে পারছো এবং নিজেদেরকে আরেকটু রিচ করার সুযোগ পাচ্ছ। আবারও তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো।